আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আর একটি সত্যি ঘটনা। আশা করি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে অবশ্য। তো আমি ঘটনাটি শুরু করছি। তখন চলতে ছিল আষাঢ় মাস। আষাঢ় মাস ভ্রমণের জন্য মোটেও সুবিধার নয়। যখন তখন বৃষ্টির ফলে রাস্তাঘাট কাদায় সয়লাব হয়ে থাকে। তারপরও আমাকে যেতে হয়েছিল। কথা ছিল ভ্রমণ সঙ্গী হিসাবে আমার বাল্যবন্ধু ইমরান থাকবে। কিন্তু যাবার আগের দিন ইমরান আমাকে চৌধুরী সাহেবের বাড়ি যাবার বিস্তারিত ঠিকানাটা হাতে ধরিয়ে দিল। করুণ গলায় বলল, দোস্ত প্লিজ তুই একা গিয়ে ঘুরে আয়। আমার অফিসের জরুরি কাজে আমাকে চট্টগ্রাম যেতে হবে। কনে তোর পছন্দ হলে পরের বার আমি আর তুই যাব। ওর এমন অনার্য দাবি শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। সাথে সাথে তীব্র প্রতিবাদ করে বললাম, এটা তোর খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই জানিস আমি কেমন। আমার পক্ষে কিছুতেই অপরিচিত জায়গায় একা যাওয়া সম্ভব নয়। আর নিজের পাত্রী দেখতে যাব নিজেই। কেউ একা কনে দেখতে যায়। আমার ভৎসনায় পরে খুব বিচলিত দেখায়। ও ভালো করেই জানে মেয়েদের ব্যাপারে আমার সীমাহীন অস্বস্তির কথা। 28 বছর পেরিয়ে যাবার পরও মেয়েদের ব্যাপারে আমার লাজুকতা ভয়াবহ পর্যায়ে। কিন্তু ইমরানের নানার যুক্তির কাছে আর সারা জীবনের সবচেয়ে কাছের বন্ধুর দাবির কাছে পরাজয় হয় সবকিছু। আমি গিয়েছিলাম কুসুমপুর। তার গল্পই বলবো আজ। সেদিন বৃষ্টি হচ্ছিল খুব। রেলের কাচের জানালা দিয়ে সেই বৃষ্টি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম আমি জানি না। রেল যখন চাকুনি দিয়ে থামল ধর্মর করে উঠলাম। ততক্ষণে বেশিরভাগ যাত্রী নেমে গিয়েছে। বৃষ্টিপাত তখনও চলতেছে। দৌড়ে প্ল্যাটফর্মে ঢুকলাম বটে, তবে শরীরের বেশ কিছুটা ভেজে গেল আষাঢ়ের বৃষ্টিতে। স্টেশন মাস্টারের কক্ষের সামনে দাঁড়িয়ে ভিজে যাওয়া চশমার গ্লাস পরিষ্কার করলাম। কেমন যেন ঝাপসা দেখছি সব। মাথাটাও ঝিমঝিম করছে। টানা 7 ঘন্টার রেল ভ্রমণের ক্লান্তিতে এমনটা হয়েছে বোধ হয়। স্টেশন মাস্টারের কক্ষটা বহুদিন চুনকাম করা হয়নি। অনেক জায়গায় প্লাস্টার উঠে গিয়ে লাল ইট বেরিয়ে আছে। সাতোশেতে দেয়াল। স্টেশন মাস্টারের চেয়ারের বাম পাশে একটা কাঠের আলমারি। আলমারির দরজা আটকানো থাকলেও আলমারির উপরে পুরাতন রেজিস্টার খাতা আর ময়লা ফাইলের স্তূপ। স্টেশন মাস্টারের চেয়ারের একটা হাতল নেই। তেল চিটচিটে হয়ে চেয়ারটা তার আসল চেহারাটা হারিয়ে ফেলেছে। ভদ্রলোকের গায়ের রং কালো। বয়স 50 বছরের বেশি হবে। গালে বিশ্রী একটা কাটা দাগ। তবে গোফটা বেশ ভারী। যদু করে গোফটাকে কামিয়েছেন স্টেশন মাস্টার। আমি তাকে সালাম দিলাম। তিনি বিরক্তিভরা দৃষ্টিতে আমার দিকে তাকালেন। টাই পরা সুশ্রী আমাকে অন্যরা সমীহ করলেও তিনি আমাকে যেন খেয়ালই করতে চাইল না। গলা পরিষ্কার করে আমি তাকে কিছু বলতে গেলাম, ঠিক তখনই সে মাথা ঘুরিয়ে বলল, ঢাকার ট্রেন আগামীকাল সকাল 9টায়। আমি কিছুক্ষণ আগের ট্রেনে ঢাকা হতে এসেছি। এসেই একটা ভয়ানক সমস্যায় পড়েছি। কথা ছিল শরীফ চৌধুরীর লোকজন আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করবেন। কিন্তু এখন স্টেশনে কাউকে খুঁজে পাচ্ছি না। এমনকি কোথাও একটা রিক্সাও পেলাম না। আমার কণ্ঠে অসহ্য প্রকাশ পেল। কিন্তু স্টেশন মাস্টার বেশ নির্বিকার ভাবে বলল, জমিদারি চলে গিয়েছে 40 বছর আগে, কিন্তু ওনার ডাক কমে নাই। আমি তাজ্জব হয়ে গেলাম স্টেশন মাস্টারের ধৃষ্টতা দেখে। বিস্ফোরিত চোখে প্রশ্ন করলাম, কি বলছেন এসব? আমার কথার উত্তর না দিয়ে তিনি বললেন, চৌধুরী সাহেবের বাড়ি তো মহল্লার শেষ মাথায়। তাছাড়া 2 দিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে রাস্তায় হাঁটু পানি জমে গেছে। চৌধুরী সাহেব আপনার জন্য একটা রিক্সা পাঠিয়েছিলেন, তবে রেল 2 ঘন্টা লেট করে আসায় আর তুফান থাকায় সে হয়তো চলে গিয়েছে। আমি হাতঘড়িতে চোখ রাখলাম। রাত 10টা বেজে 36 মিনিট। গ্রামে অবশ্য 10:30টাই অনেক রাত। আর সেটা যদি হয় ঝড় বৃষ্টির রাত। ওয়েটিং রুমের বেঞ্চিতে এসে বসে পড়লাম। ভারী ক্লান্তি লাগছে। পেটের ভেতর খিদেরাও আক্রমণ চালাতে শুরু করে দিয়েছে। অসহ্য লাগতে ছিল। বুঝতে পারছিলাম না কি করে এই অনাকাঙ্ক্ষিত বিপদ হতে উদ্ধার পাব। বন্ধু ইমরানের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলাম। বারবার ঘড়ি দেখতেছিলাম। সেকেন্ডের কাঁটাগুলি যেন ঘন্টার কাঁটা হয়ে গেল। সময় কাটতে চাইছিল না। তারপরও বসে বসে 1 ঘন্টা কাটিয়ে দিলাম, কিন্তু বৃষ্টি থামার কোন লক্ষণ দেখলাম না।
দেয়ালের পেরেকের সাথে হারিকেন ঝুলিয়ে রাখা হয়েছে। বাতাসে হারিকেনের আলো কাঁপছে। ঘোলা কাচের ভেতর থেকে লাল ফ্যাকাশে আলো গভীর অন্ধকারের কাছে তেমন পাত্তা পাচ্ছে না। ওয়েটিং রুমে এখন আর কেউ নেই আমি ছাড়া। বাইরের বৃষ্টির শব্দ আর রাতের নিঃসঙ্গ নির্জনতা মিলে ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। আমার গা ছমছম করছিল, ভয়ে পাচ্ছিলাম। মনে হচ্ছিল অচেনা পৃথিবীতে চলে এসেছি আমি। জানালা দিয়ে বাইরের নিকট কালো অন্ধকার ঘরে ঢুকছে না। ভয়াবহ এমন সময়ে হঠাৎ মনে পড়ল, আরে আমার কাছে তো চৌধুরী সাহেবের বাসার নাম্বার আছে। কি বোকাই না আমি। উঠে দ্রুত স্টেশন মাস্টারের কক্ষের দিকে ছুটলাম। হতাশ হলাম, কক্ষে তালা ঝুলছে। দূরে একজন প্রহরীকে দেখলাম সিমেন্টের বেঞ্চে গুটিসুটি মেরে ঘুমুচ্ছে। আবার আগের জায়গায় চলে এলাম। কেন যেন বারবার মনে হচ্ছিল আমি একটা দুঃস্বপ্নের মধ্যে ডুবে আছি। সারাটা রাত হয়তো আমাকে নিগুল এখানে কাটাতে হবে। হাতঘড়ির দিকে তাকাতেও বিরক্ত লাগতেছিল। নিজেকে অভিশাপ দিয়ে ভাবছিলাম কেন চোখের মাথায় এভাবে চলে এলাম। বিরক্তি কাটানোর জন্য চৌধুরী সাহেবের অদেখা মেয়েটার কথা ভাবতে লাগলাম। ইমরান বলছিল মেয়েটার চেহারা নাকি অনেক সুন্দর, মায়া ভরা মুখ, দেখলেই মনে ভরে যাবে। গলার স্বর নাকি খুব মিষ্টি, ভালো রবীন্দ্র সঙ্গীত গায়। যাক, বিকেলে বারান্দায় বসে কফি খেতে খেতে ওর রবীন্দ্র সঙ্গীত শোনা যাবে। চোখে তন্দ্রান্ত এসেছিল বোধ হয়। হঠাৎ নারী কণ্ঠের শব্দে চোখ খুলে তাকালাম। আর তাকাতেই বিস্মিত হলাম। আমার সামনে দাঁড়িয়ে আছে অপূর্ব সুন্দরী একটি মেয়ে। সেও আমার দিকে তাকিয়ে আছে। লাল শাড়িটা তাকে খুব মানিয়েছে। মনে হচ্ছে স্বর্গের হুলহুল করে মর্তে চলে এসেছে। মায়াবী চেহারার দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারতেছিলাম না। হাসনে হেনার তীব্র গন্ধে সারা রুম ভরে গিয়েছে। তরুণী কি হাসনে হেনার গন্ধযুক্ত কোন পারফিউম ব্যবহার করেছে? তার ফর্সা হাতের দিক তাকালাম। মেহেদি দেওয়া হাতে কাচের চুড়ি, অদ্ভুত ঘোর লাগা মুহূর্ত। সে বলল, আপনি নিশ্চয় শফিক সাহেব, তাই না? আমি বললাম, হ্যাঁ। কিন্তু আপনি কে? আমি মেহজাবিন চৌধুরী। বাবা আপনার জন্য যাকে পাঠিয়েছিল সে অবিবেচকের মতো চলে যাওয়ায় আমি খুবই দুঃখিত। আমি গাড়ি নিয়ে এসেছি, উঠুন। সে আমার দিকে তাকিয়ে নির্দেশ করে। বিস্মিত আমি কিছুটা ঘাবড়ে গেলাম মেহজাবিনের আচরণে। এত রাতে একটি মেয়ে কি অচেনা এক পুরুষের জন্য গাড়ি নিয়ে স্টেশনে আসে? আর গাড়ি থাকলে তার বাবা কেন রিক্সা পাঠিয়েছিলেন? বুঝতে পারছি না কি করব। আমার দ্বিধা দেখে বিরক্তি ভরা কণ্ঠে বলে, কি হলো আসুন। আমার হাতে সময় খুব কম। ব্রিফকেসটা হাতে নিয়ে মেহজাবিনকে অনুসরণ করি। পুরানো দিনের নীল রঙের একটি জিপ গাড়ি। গাড়ির ভেতরের লাইট নেই। সামনে হেডলাইটের আলোয় মেহজাবিনকে দেখছি। অসীম শূন্যতা মেয়েটার চোখে। কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত বলেও মনে হলো। মেয়েদের পাশে অনেকবার বসেছি, কিন্তু আজ কেন জানি না অন্যরকম লাগছে। আমি বললাম, আপনাদের এখানে কি বিদ্যুৎ নেই? সে গভীর ভাবনায় ডুবে ছিল, উত্তর দিল না। আমিও কথা বলার মত কিছু খুঁজে পেলাম না। আমি তাকে প্রথম দেখায় ভালোবেসে ফেললাম। কি আশ্চর্য, 28 বছরের জীবনে এমনটা কখনো ঘটেনি। এত সহজে কারো প্রেমে পড়া যায়, আমার ভাবনায় তা ছিল না। আমি খুবই আশ্চর্য। ইচ্ছে করছে এখনই তাকে বলি যে আমার কনে পছন্দ হয়েছে। মেহজাবিন, আপনাকে আমার খুব ভালো লেগেছে। কিন্তু তা কি উচিত হবে? ব্যাপারটা বেশ হাস্যকর হয়ে যাবে, তাই ওপথে না গিয়ে প্রশ্ন করি, আপনাদের বাড়িতে যেতে আর কতক্ষণ লাগবে? সে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বেশি না আর 15 মিনিট লাগতে পারে। আপনি নিশ্চয় খুব ক্লান্তি অনুভব করছেন। না না, তেমন নয়। তবে অন্ধকারে একা বসে থাকার সময় বেশ ভয় পাচ্ছিলাম। শহরের মানুষ তো। সে হাসল শব্দ করে, বলেন কি, ভূতের ভয় আছে আপনার? না, তেমনটা নয়। আসলে একা ছিল মতো। ও আচ্ছা। সে জানালা দিয়ে বাইরে তাকায়। বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি কমেছে। বাতাস বইছে খুব। আমি স্টেশনে বসে থাকা বিরক্তিকর সময়গুলো ভুলে গেলাম। মেহজাবিনকে মনে হলো আমার বনলতা সেন। ইচ্ছে করছিল সারা রাত তার সাথে গাড়িতে বসে থাকি। মনে মনে ইমরানকে ধন্যবাদ দিলাম, আর তখনই হঠাৎ করে মনে হলো ইমরান বলেছিল চৌধুরী সাহেব তার বড় মেয়ের জন্য পাত্র খুঁজছেন। দ্বিধায় পড়ে গেলাম।
মেহজাবিন কি বড় না ছোট? যদি ছোট হয় তবে বড় মেয়ে রেখে নিশ্চয় চৌধুরী সাহেব তার ছোট মেয়েকে বিয়ে দিবেন না। তেমনটা হলে আমি না হয় মেহজাবিন এর জন্য অপেক্ষা করব। মনকে সান্ত্বনা দিলাম। ভাবনায় ছেদ পড়ল মেহজাবিনের কণ্ঠে। ও বলল, নামুন, আমরা চলে এসেছি। ঝাঁকি দিয়ে থেমে গেল গাড়িটা। সাথে সাথে হেড লাইট অফ হয়ে গেল। ব্রিফকেসটা নিয়ে নিচে নামলাম। আবছা আলোয় শ্যাওলা পড়া পুরাতন আমলের বিশাল এক লোহার গেট দেখলাম। ইটের তৈরি বেশ চওড়া একটা রাস্তা দেখলাম। এটা যে এককালে জমিদার বাড়ি ছিল তা আধারের মাঝেও টের পাওয়া গেল। মেহজাবিন বলল, আপনি ভেতর যান, বাবা আপনার জন্য অপেক্ষা করছে। আপনি? আমি পেছনের দরজা দিয়ে ঢুকব। বাবা যদি জানে স্টেশনে আপনাকে আনতে গিয়েছিলাম তাহলে অনেক বকা দিবে। উনি খুব রক্ষণশীল স্বভাবের। সে হাসল। তার হাসিটা বেশ অদ্ভুত লাগতেছিল। তাকিয়ে দেখি জিপের ভেতর কোন ড্রাইভার নেই। বুকের ভেতর থক করে উঠল। মুখ শুকিয়ে গেল আমার ঘাবড়ে যাওয়া বেশ উপভোগ করছে মেহজাবিন। হিহি করে হেসে উঠল সে। কি হলো জান? দরজায় কড়া নাড়ল। হাওয়ায় মিলিয়ে গেল যেন মেহজাবিন। হাসনে হেনার তীব্র গন্ধটাও মিলিয়ে গেল। কাপা হাতে দ্রুত দরজায় কড়া নাড়তে লাগলাম। হাওয়ায় মিলিয়ে গেল যেন মেহজাবিন। হাসনে হেনার তীব্র গন্ধটাও মিলিয়ে গেল। কাপা হাতে দ্রুত দরজায় কড়া নাড়তে লাগলাম। আমার শরীরও কাঁপতেছিল। পেছনে তাকাতে ভয়ে পাচ্ছিলাম। মনে হচ্ছিল কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে আছে। জীবনে এমন অভিজ্ঞতা কখনো হয়নি, আর তাই বেশ অস্বস্তিতে ছিলাম। কি জানি, হয়তো মেহজাবিন আমাকে শহরের মানুষ পেয়ে ফরকে দিচ্ছে। ওর রহস্যময় আচরণ আমাকে দ্বিধায় ফেলে দিল। কেউ কি নেই ঘরে? দরজায় পাল্লায় ক্রমাগত আঘাত করছি, কোন সাড়া নেই। হঠাৎ খেয়াল করলাম আমার পায়ের উপর কেউ একজন হাত রাখছে। বরফের মতো ঠান্ডা হাত। ভয়ে শিরদাঁড়া শক্ত হয়ে যাচ্ছিল। চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোন শব্দ বের হলো না। হার্টফেল করার পূর্ব মুহূর্তে বিকট শব্দে দরজা খুলে গেল। মুখের উপর হারিকেন উঁচু করে ধরল কেউ একজন। হঠাৎ চোখে আলো পড়ায় কিছুই দেখতে পাচ্ছিলাম না। কোনো মতে বললাম, আমি শফিক আহমেদ, ঢাকা থেকে আসছি। এটা কি চৌধুরী বাড়ি? এবার হারিকেন নিচে নামল। চৌধুরী সাহেব বলল, আহারে বাবা, আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে। কি করব, যেভাবে বৃষ্টি হচ্ছিল। আসেন আসেন, ঘরে আসুন। আমি বিব্রত কণ্ঠে বললাম, আমার পায়ের দিক আলো ফেলুন কি যেন আমার পায়ে। আলো ফেলতেই দেখি একটি বর্ষর আকারের ব্যাঙ আমার পায়ের উপর বসে আছে। ঘরে ঢুকে অন্যরকম এক অভিজ্ঞতা হলো। জমিদার বাড়ি এতদিন সিনেমা আর নাটকে দেখেছিলাম, কিন্তু বাস্তবে যে তা আরো বেশি আকর্ষণীয় হয় তা বুঝলাম। দেয়ালে নলা বন্দুক ঝুলানো, দুটো তলোয়ারও সাজিয়ে রাখা হয়েছে। হরিণের মাথা আর বাঘের চামড়াও ঝুলানো আছে। আসবাবপত্রগুলি আভিজাত্য ছাপ বয়ে বেড়াচ্ছে। খাবার টেবিলে আরেকজন বৃদ্ধ ভৃত্যকে পেলাম। চৌধুরী সাহেবও বসলেন আমার সাথে, কিন্তু তার মেয়ের কাউকেই ঘরে দেখলাম না। মনটার ভেতর খুব টান অনুভব করছিলাম। মেহজাবিন একবারের জন্য উকি দিলেও পারত। ধুর, মেয়েটা যে কিনা। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ গল্প করলাম চৌধুরী সাহেবের সাথে। তিনি খুব আগ্রহ নিয়ে তার বাবার জমিদারির সময়ের নানা ঘটনা বলতে লাগলেন। তিনি জানালেন দেয়ালে ঝুলানো বাঘটাকে তিনি নিজে শিকার করেছেন। তার শিকারের গল্পও শুনলাম। একবার তিনি অল্পের জন্য বাঘের হাত থেকে বেঁচে গিয়েছিলেন, সে কোথাও জানলেন তিনি। তার গল্প শুনতে বেশ লাগতেছিলেন, কিন্তু রাত অনেক হওয়ায় তা থামাতে হলো। পরিষ্কার বিছানায় গা এলিয়ে দিলাম। ক্লান্ত ছিলাম বলে খুব সহজেই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল পরদিন সকাল 9টায়। কক্ষের সামনের বারান্দায় দাঁড়ালাম। সামনের সুন্দর ফুলের বাগান দেখে চোখ জুড়িয়ে গেল। অনেক ফুল ফুটেছে। বাতাসে ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছে। নানা জাতের অসংখ্য ফুলের গাছ। চারপাশের সবুজ গাছপালা আর পাখির কিচির মিচির শব্দ ভীষণ ভালো লাগছিল। মুগ্ধ হয়ে অপরূপ প্রকৃতি দেখতেছিলাম। হঠাৎ কেউ একজন আমার হাত ধরল। চমকে পেছনে তাকিয়ে দেখি একটা 9-10 বছরের একটা মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। কে তুমি? প্রশ্ন করতেই হাত ছেড়ে দৌড়ে পালালো মেয়েটি। আমি তার দৌড়ে যাওয়া দেখলাম। হেঁটে সামনে যেতেই গতরাতের বৃদ্ধ ভৃত্যটার সাথে দেখা হলো। বয়স 70 বছর হবে।
ভালো করে দিনের আলোতে তার দিকে তাকালাম। সে কাস্তে হাতে বাগানের আগাছা পরিষ্কার করছে। বাগান ভরা ফুল, লাল নীল সবুজ ফুল, একসাথে এত ফুল